সময়টা ছিল ১৯৬৪ সাল। মুক্তি পেল লাল পাথর, একটি সম্পূর্ণ অন্য রকম বাংলা ছবি। পরিচালনায় ছিলেন সুশীল মজুমদার, চিত্রনাট্যকার ছিলেন মনোজ ভট্টাচার্য, অভিনয় করেছিলেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, শ্রাবণী বসু, নির্মল কুমার। ছবিটি বাংলায় এতটাই জনপ্রিয় হয়েছিল যে পরবর্তীকালে ১৯৭১ সালে পরিচালক সুশীল মজুমদার এটি হিন্দি ভাষায় নির্মাণ করেছিলেন। হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন রাজকুমার, হেমা মালিনী, রাখি, বিনোদ মেহরা। এই ছবিতে মহানায়ক উত্তম কুমার রোম্যান্টিক নায়কের মোড়ক থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছেন। এই ছবির চিত্রগ্রহণ যেমন কিছু অংশ স্টুডিওতে হয়েছে, তেমন কিছু অংশ বাইরে অর্থাৎ আগ্রার ফতেপুর সিক্রিতে এই ছবির চিত্রগ্রহণ হয়েছিল। বলা হয় তখন যত পরিমাণ মানুষ তাজমহল বেড়াতে যেতেন, তত পরিমাণ মানুষ কিন্তু ফতেপুর সিক্রিতে যেতেন না। ফতেপুর সিক্রি তাজমহলের থেকে বেশ কিছুটা দূরত্বে অবস্থিত। আগ্রা জয়পুর রোডে অবস্থিত এই ফতেপুর সিক্রিকে নিয়ে অনেক রহস্যময় উপন্যাস লেখা হয়েছে। তার মধ্যে এই লাল পাথর অবশ্যই অন্যতম এবং শ্রেষ্ঠ। পাথর আর দেওয়াল হলো ইতিহাস রচনা বা পুনর্লিখনের নির্বাক দর্শক। ফতেপুর সিক্রি লাল পাথর দিয়েই নির্মিত এবং চলচ্চিত্রের শুরু এবং শেষ ফতেপুর সিক্রির প্রেক্ষাপটেই তৈরি। এই ছবিতে নায়ক চেয়েছেন আমরা যেন তাঁর অতীতের এক অন্ধকার অধ্যায় রক্তাক্ত পাথরের মধ্যে দিয়ে তার যন্ত্রণা অনুভব করতে পারি। তার কামনা ও ভালোবাসার গল্প যা হারিয়ে গেছে, এই কাহিনী তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে, যা তার ব্যক্তিত্বের এক অসাধারণ রূপান্তরের মধ্যে দিয়ে যাওয়া নির্জনতা প্রিয় মানুষটির থেকে সম্পূর্ণ বিপরীত। এই লাল পাথর ১৯৬৪ সালের ক্লাসিক ছবি। এই ছবিতে পরিচালক সুপ্রিয়াকে দিয়ে তার অন্যতম সেরা অভিনয় করিয়ে নিয়েছিলেন। ঈর্ষান্বিত অথচ স্নেহময়ী এক প্রেমিকার চরিত্রে তিনি অভিনয় করেছেন। এই ছবিতে মহানায়ক উত্তম কুমার তার রোম্যান্টিক ইমেজ ভেঙে সম্পূর্ণ বেরিয়ে এসেছেন। কুমার বাহাদুর চরিত্রকে তিনি প্রাণবন্ত করে তুলেছিলেন এতটাই যে ছবির শেষের দিকে তার অভিনয় দেখে শিউরে উঠতে হয়। ছবিটি শুরু হলে প্রথমেই আমরা দেখতে পাই একদল পর্যটক ফতেপুর সিক্রি বেড়াতে যায়। সেখানে তাদের দেখা হয় এক বৃদ্ধের সাথে, যিনি বলেন যে দুর্গের প্রতিটি পাথর রক্ত দিয়ে লেখা এক গল্পে পরিপূর্ণ। বৃদ্ধ সেই পর্যটকদের এক কাহিনী শোনায়। তিনি বলেন রায়নগরের প্রথম শাসক রাজা রাঘব শঙ্কর রায়ের কথা, যিনি নিষ্ঠুর অত্যাচার করেছিলেন এক কৃষক মহিলা সোনমাইকে এবং সেই সোনমাই পুরো পরিবারকে উন্মাদ হওয়ার অভিশাপ দিয়েছিল। সেই বংশের সপ্তম প্রজন্মের সন্তান জ্ঞান শঙ্কর, যিনি অধ্যয়ন করেছিলেন মনোবিজ্ঞান। শাসক হতে গেলে জ্ঞানকে বিয়ে করতে হবে, কিন্তু সে তা না করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার ভয় হয় যে সোনমাইয়ের অভিশাপের কারণে সে কোনো নারীর জীবন যদি নষ্ট করে ফেলে। এই রাজা জ্ঞানশঙ্কর রায় কুমার বাহাদুর নামেও পরিচিত, যার ভূমিকায় অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমার। একদিন তিনি দস্যুদের হাত থেকে সৌদামিনী বলে একজনকে বাঁচান। সৌদামিনীকে বাঁচানোর পর কুমার বাহাদুর সৌদামিনীকে তার ঘরে ফিরিয়ে দেন, কিন্তু তারপর জ্ঞান জানতে পারেন যে সৌদামিনীকে তার বাড়ির লোকেরা নির্যাতন করছে। তাই সৌদামিনীকে নিয়ে তিনি আবার প্রাসাদে চলে আসেন। সৌদামিনীর ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রিয়া।
কুমার বাহাদুর সৌদামিনীকে বাড়িতে নিয়ে আসলেও বৈবাহিক বন্ধন এড়িয়ে যান, যদিও তিনি বাড়ির কর্ত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেন। মাধুরী বলে তাকে নতুন নামকরণ করেন। মাধুরীর রূপে মুগ্ধ কুমার তাকে সঙ্গীত শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। কদিন পর কুমার বুঝতে পারেন যে মাধুরীকে প্রশিক্ষণ বা শিক্ষা দেওয়া যায় না। তার মধ্যে রয়েছে মধ্যবিত্ত সুলভ চিন্তাভাবনা, সীমিত উচ্চাকাঙ্ক্ষা এবং একটি নেতিবাচক মানসিকতা। সেই কারণে সে বেশ মাধুরীর প্রতি বিতৃষ্ণ হয়ে ওঠে। এরপর 10 বছর অতিবাহিত হয়। এক জনসমক্ষে অনুষ্ঠানে সুমিতার কণ্ঠ শুনে কুমার বাহাদুর আকৃষ্ট হন। সুমিতা বয়সে কুমার বাহাদুরের থেকে অনেকটাই ছোট, তবুও সুমিতাকে স্ত্রী রূপে গ্রহণ করার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন। এই ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী বসু। সুমিতার সাথে শেখরের বাল্য প্রেম ছিল। শেখরের ভূমিকায় অভিনয় করেছেন নির্মল কুমার। সুমিতাদের দারিদ্র্যর সুযোগ নিয়ে কুমার বাহাদুর সুমিতার বাবার ঋণ শোধ করে সুমিতাকে এক প্রকার কিনেই নিলেন। সুমিতা নিজের জীবনের বাস্তবতা মেনে নিতে হয় এবং রাজার জগতে নিজেকে মানিয়ে নিতে চায়। বিদেশ থেকে ফিরে শেখর এই ঘটনা দেখে বিচলিত হয়ে পড়ে। কুমার বাহাদুর তাকে সুমিতার সাথে দেখা করার জন্য উৎসাহিত করেন। এরপর গল্পে এমন এক মোড় আসে যা সুমিতা ও শেখর করুণ পরিণতির দিকে নিয়ে যায়। খুব স্বাভাবিক কারণে সুমিতাকে বিবাহ করায় মাধুরী একদমই খুশি হয় না এবং কুমারের মনের মধ্যে এই ধারণা ঢুকিয়ে দিতে শুরু করে যে সুমিতার জীবনে তার আসার আগে শেখর ও সুমিতার প্রেম ভালোবাসা ছিল। কুমার জানত যে মাধুরী সুমিতার প্রতি ঈর্ষান্বিত, কিন্তু মাধুরী ক্রমাগত এই অভিযোগ করতে থাকে যে সুমিতা শেখরের সাথে, জ্ঞানের সাথে বিশ্বাসঘাতকতা করছে। একদিন কুমার বাড়ি ফিরে দেখে শেখর সুমিতার ঘরে রয়েছে, কথাবার্তা বলছিল, কিন্তু কিছু কথা শুনে ভুল বোঝে কুমার। এরপর কুমার সুমিতাকে নিয়ে আগ্রায় যায় এবং সেখানে ফতেপুর সিক্রিতে সেলিম চিশতির কবরের পাশে যখন সুমিতা প্রার্থনা করে, সেইটা দেখে তার মনে হয় যে সে শেখরের জন্যই প্রার্থনা করছে। কুমার চিঠি লিখে শেখরকে আগ্রায় আসতে বলে। শেখর ও সুমিতাকে দেখে তার সন্দেহ প্রবণতাটা এতটাই বেড়ে যায় যে কুমার চক্রান্ত করে শেখরের হাত দিয়ে সুমিতার হত্যা। মৃত্যুকালে সুমিতা কুমারকে জানিয়ে যায় যে সে শুধু তার সন্তানের মা হতে চেয়েছিল। সেই সময় কুমার তার মানসিক ভারসাম্য হারায়। এক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তার মধ্যে শেখরও গুলিতে প্রাণ হারান। এই কাহিনীটি বৃদ্ধ কুমার পর্যটকদের শোনালেন এবং তারপর প্রকাশ পেল যে মাধুরীও বেঁচে আছে এবং জ্ঞানকে সান্ত্বনা দেওয়ার জন্য সুমিতার ছদ্মবেশ ধারণ করে সে আসে। মাধুরী এখনও কুমারের সেবা করে চলেন। মানসিক ভারসাম্যহীন কুমারকে নিয়ে মাধুরী ধীরে ধীরে পর্যটকদের কাছ থেকে দূরে চলে গেলেন, পেছনে রেখে গেলেন এক রহস্যের রেশ। এই ছবিতে মানসিক ভারসাম্যহীন কুমারের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন উত্তম কুমার। তার অভিনয় এতটাই সাবলীল যে কিছু কিছু স্থানে উত্তম কুমার না কুমার বাহাদুর সেইভাবে আর আলাদা করা যায়নি। প্রথমে পরোপকার কুমার বাহাদুর এবং পরে ধীরে ধীরে ক্রূর কুমার বাহাদুর, কীভাবে
ঈর্ষান্বিতা মাধুরীর কথা শুনতে শুনতে একটা সময় ধৈর্য ভেঙে গিয়ে হয়ে উঠলেন সন্দেহবাতিক। যখন সুমিতা ও শেখরকে দেখছেন, তখন তার মনের মধ্যে যে লড়াই, যে মানসিক দ্বন্দ্ব তিনি ফুটিয়ে তুলেছেন, তার সাথে যে মানসিক হাহাকার, তা বোধহয় একমাত্র উত্তম কুমারই পারেন। এমনকি পর্যটকদের সাথে যখন দেখা হয়েছে বৃদ্ধ উত্তম কুমারের, সেই বৃদ্ধের ভূমিকায় অনবদ্য অভিনয় ফুটিয়ে তুলেছেন উত্তম কুমার। এই ছবির মূল সম্পদ একদিকে উত্তম কুমারের অভিনয় এবং অন্যদিকে সুপ্রিয়া দেবীর অভিনয়। রূপসী মাধুরী কিভাবে কুমারের বিবাহের পর ঈর্ষায় জ্বলতে শুরু করলো এবং সেই ঈর্ষান্বিত হয়ে কিভাবে সন্দেহের বীজ কুমারের মনে ঢোকাতে শুরু করলো, তার অসাধারণভাবে প্রকাশ করেছেন সুপ্রিয়া দেবী তাঁর অভিনীত মাধুরী চরিত্রে। লাল পাথর ছবিটি যদি কোনো বাঙালি দর্শকের দেখা থাকে এবং তারপর সে যায় ফতেপুর সিক্রি বেড়াতে, তাহলে তার মনের কোণে একবার না হলেও মনে পড়ে যাবে উত্তম কুমার এবং সুপ্রিয়ার এই ছবিটির কথা। লাল বেলে পাথরে নির্মিত ফতেপুর সিক্রিকে দেখলে এই রহস্যময় ছবির কথা অবশ্যই মনে পড়বে। এই ছবিটি একটি অসাধারণ ক্লাসিক ছবি এবং পরবর্তীকালে এটির হিন্দি অনুবাদেও ছবিটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তবে দুই কুমারের অভিনয় যদি তুলনা করা হয়, অর্থাৎ একদিকে রাজকুমার এবং অন্যদিকে উত্তম কুমার, একজন হিন্দিতে একজন বাংলাতে, আমার মনে হয় এই ক্ষেত্রে উত্তম কুমার তাঁর সেরাটা উপহার দিয়েছেন দর্শকদের।